হ্যাঁ বলি, আগের দিন আমরা সিলেবাস সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের সিলেবাসটিকে সহজ করা যায় আরো, তাই না? তাতে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, জানি না কতটা বুঝতে পেরেছো, অনেকটা বুঝতে পেরেছো যে না, আমি যদি এটা পরিশ্রমটাকে এখানে গুরুত্ব দিই তাহলে আমার এই অপশনটা চলে আসে, তাই না? আজকে আমরা সিলেবাসে প্রথম একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে নুন বলে একটি কবিতা আছে, বের করো সবাই। সিলেবাসের প্রথম কবিতা নুন। দেখো তো পাচ্ছ কিনা খুঁজে, পেয়েছো? বইটা নেবো একটা। আর তোমাদের বই নেই? হ্যাঁ, একটু ইয়ে করে নাও, শেয়ার করে নাও। প্রত্যেকে কবিতাটিকে নিজের মতো করে একবার পড়ে নাও 2-3 মিনিটে প্রত্যেকে। প্রত্যেকে পড়বে একবার, পড়ে নিলে বুঝতে পারলে? আচ্ছা বলে রাখি, পড়েছো? কমপ্লিট? বাহ। আচ্ছা নুন, আমরা মনে হয় এখানে কেউ নেই যে যারা নুন দেখিনি বা নুন খায়নি, তাই না? কি হাত তুলবে? খাওনি? তবে হ্যাঁ, বলা হয় যাদের ব্লাড প্রেসার আছে তাদের যতটা লবণ কম খাবে ততটাই ভালো, তাই না? তো যাই হোক, বিশেষ করে মেয়েরা তো অনেক নুন খায়, তাই না? বিশেষ করে ওই কি বলবো, একটু যদি টক জাতীয় ফুল পেয়ে যায় তাহলে নুনের বস্তা পড়েছে। আচ্ছা কবিতাটির নাম প্রথমে বলি। কবিতাটি তোমাদের মনে হতে পারে যে কবিতাটির নাম লবণ কেন হলো না, তাই না? কবিতাটির নাম নুন কেন কবি রাখলেন? হ্যাঁ, খুব মনোযোগ দেবে, শুনবে কথাগুলো। যে দেখো, কবিতাটির নাম লবণ না হয়ে নুন কেন হলো, তাই না? হতে পারে আমাদের মনে প্রশ্ন। আচ্ছা বলো তো, যারা গরিব শ্রেণীর মানুষ তারা লবণ কথাটা বেশি ব্যবহার করেন না নুন ব্যবহার করে? তাই না? আমরা বাড়িতে, হ্যাঁ ও ঠিকই বলেছে, আমরা যতই বাইরে গিয়ে একবারে প্রকাশ করার জন্য লবণ সল্ট বলে রাখি, হ্যাঁ সল্টটা কই, তাই না? কিন্তু বাড়িতে গিয়ে নুন না বললে মনে হয় আমরা তৃপ্তি পাই না। কি কথা এরকম নয়? খেয়াল রাখবে, যারা গরিব শ্রেণীর মানুষ তাদের জীবনযাত্রাটা বোঝাতে গিয়ে কবি তাদের জীবনযাত্রা বোঝাতে গিয়ে নুন কথাটি ব্যবহার করেছেন। তাহলে গরিবরা আমরা দেখেছি বেশিরভাগ এখনো দেখতে পাই আমরা, তারা নুন কথাটি লবণের তুলনায় নুন কথাটি তারা বেশি ব্যবহার করে। তাহলে কবিতাটির নামকরণে আমরা দেখতে পেলাম জয় গোস্বামী। তোমাদের মনে আছে জয় গোস্বামীর একটি কবিতা তোমরা মাধ্যমিকে পড়েছিলে, অস্ত্রের বিরুদ্ধে গান, তাই না? ঠিক একই রকম ভাবে এই কবিতাও দেখবে তোমাদের সিলেবাসে প্রত্যেকটা গল্প বা কবিতা বা নাটক বা প্রবন্ধ আছে। এগুলো কি শুধুমাত্র পরীক্ষায় গাদা নম্বর পাওয়ার জন্য, না তোমাদের বিকাশ ঘটানোর জন্য? যাতে তোমরা নতুন কিছু জানতে পারো। হতে পারে আমাদের বাস্তব জীবন, হতে পারে আমাদের সমাজ, এটা সম্পর্কে তোমরা জানতে পারো। আমাদের এই গরিব শ্রেণীর যারা সাধারণ মানুষ তাদের জীবনযাত্রাটা বোঝাতে গিয়ে কবিতাটির নাম জয় গোস্বামী কি রেখেছেন? নুন। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে। দেখো, এই কবিতা মূলত একটি গান আছে, এই কবিতা নিয়ে একটি গান আছে। আমার যেহেতু মোবাইলটি ব্যস্ত হয়ে আছে এখানে, নাহলে আমি একটা গান শোনাবো, নিজের কণ্ঠে নয়, মোবাইলের কণ্ঠে। শেষের দিকে চেষ্টা করব। আর বলে রাখি, আমার একটা সাউন্ড সিস্টেমও আছে, মাঝে মধ্যে তোমাদের দিদিদের কাছ থেকে শুনবে। মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট আমি কিছু দেখাই, একটা যা পড়াবো সেই রিলেটেড। তুমি মনে করবে স্যার প্রেম রতন ধন বা সালমান খানের গান শোনাবো, এরকম নয়। কিন্তু যা সিলেবাসে আছে সেই সম্পর্কিত যা তথ্য তোমাদের দেখার বা শোনার, সেটা কিন্তু আমি শোনাবো। হ্যাঁ, অন্তত পক্ষে পড়াটিকে আমাদের মনে হবে যে পড়াটি আমরা বোঝা ভাবে নেব না। খেয়াল রাখবে, নোট ভিত্তিক পড়বো না, আর পড়াটিকে আমাদের মতো করে আমরা পড়বো। আমি প্রথমে কবিতাটি শুরু করার আগে একজনকে আমি নেব। কবিতাটি ও শুধুমাত্র পাঠ করবে, 2টো করে লাইন, প্রত্যেককে 2টো করে লাইন সুযোগ দেব। অত লাইনও নেই,
আর আমি অর্থটাকে বিশ্লেষণ করব, ঠিক আছে? আর তোমরা মনোসংযোগ দিয়ে সবাই শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এই চলো শুরু করো, দুটো লাইন। আচ্ছা, প্রথমে বলি, কবি কবিতাটির নাম নুন রাখলেন কেন, লবণ কেন নয়? কি বলবে? এক্ষুনি বলা হলো, কারণ বলতে শেখো, কারণ যারা গরিব শ্রেণীর সাধারণ মানুষ, তাদের জীবন যাত্রা যখন বোঝানো হয়, তারা গরিব শ্রেণীর মানুষেরা কোন কথাটা ব্যবহার করে? নুন কথাটি ব্যবহার করেছেন। আর কবি যেহেতু গরিবদের জীবন যাত্রা এই কবিতা আলোচনা করেছেন, তাই কবিতাটির নাম রাখা হয়েছে নুন। পরে শুরু করো। ঠিক একটু একটু করে, হ্যাঁ, একটা লাইনের ব্যাখ্যা, একটা করে লাইন, হ্যাঁ, তাড়াহুড়ো নয়, কারণ ছোট্ট কবিতা, কিন্তু বুঝতে হবে। আমরা তো অল্পে খুশি, আমরা কারা? গরিব শ্রেণীর সাধারণ মানুষ। গরিব শ্রেণীর মানুষ, বোঝো তো? দেখবে রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে পাটের যে জাগ দেওয়া নাকি, এটাকে কি বলবে? অসাধারণ বড় লোক বলবে? যারা খেটে খায়, যারা শ্রমজীবী মানুষ, তারাই হচ্ছে সাধারণ মানুষ, গরিব শ্রেণীর। আমরা তো অল্পে খুশি, আমরা কারা বললাম? গরিব শ্রেণীর সাধারণ মানুষ, অল্পে খুশি। আচ্ছা, গরিবদের কি বেশি বেশি নিয়ে খুশি থাকতে হয় না অল্পে? গরিবরা কি বলছেন? গরিব শ্রেণীর সাধারণ মানুষ কি বলছেন? আমাদের টালের বাড়ি আছে না আমাদের টিনের বাড়ি আছে, না আমাদের খড়ের বাড়ি আছে, না আমাদের দেওয়ালের বাড়ি আছে? মাটির বাড়ি থাকে না অনেকে। গরিব শ্রেণীর মানুষরা বলছে আমাদের যা আছে, যেটুকু অল্প আছে, সেটুকু নিয়ে আমরা কি খুশি। কারণ গরিবদের যা আছে সেটুকু নিয়ে খুশি থাকতে হয়। এ বড় লোক নয়, আমার বাড়ির ওপরটা না পুরো টাইলস বসালে ভালো হতো, সামনে আমার চার চাকাটা কোথায় থাকবে? এগুলো কারা কথা বলে? বেশি বেশি চাওয়া পাওয়া। কিন্তু গরিব শ্রেণীর সাধারণ মানুষ তারা কি বলে? যে আমার যেটুকু আছে, আমার টিনের বাড়ি আছে, আমার খড়ের বাড়ি আছে, এটা নিয়ে আমরা কি খুশি। কি হবে দুঃখ করে? কারণ বেশি চাইতে গেলে কি পেতে হবে? মনোযোগ দিয়ে শোনো লাইনগুলো। আমরা তো অল্পে খুশি, আমাদের যেটুকু আছে, কারা বলছেন কথাটা? গরিব শ্রেণীর মানুষ বলছেন আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা খুশি। কারণ বেশি চাইতে গেলে দুঃখ পেতে হবে। আমার যদি সাধ্য মতো, ধরো কারো যদি আয় হয় মাসে 5,000 টাকা, অনেক পরিবারে বিড়ি বাঁধা হয়, তাহলে সেই পরিবারের যে গরিব যে দশা, সে কি কখনো আশা করবে যে আমার বাড়ির সামনে একটা 4 চাকা থাকবে? যদি আশা করে বা স্বপ্ন দেখে, তাহলে কি পেতে হবে? সেই জন্য গরিব শ্রেণীর সাধারণ মানুষ কি বলছেন? আমাদের যেটুকু আছে। প্রথম লাইনের মানেটা শুনে নাও। প্রথম লাইনটা বোঝাতে গিয়ে দেখো কত কথা বাস্তব জীবন দিয়ে বোঝাতে হচ্ছে। গরিব শ্রেণীর সাধারণ মানুষ তাদের যেটুকু আছে সেইটুকু নিয়ে তাদের খুশি থাকতে হয়। যদি বেশি চাইতে যায়, কি পেতে হবে? সেই জন্য কবি বললেন কি হবে? দুঃখ করে। পরের লাইন, আমাদের দিন চলে যায়, আমাদের দিন চলে যায়। আচ্ছা, দিন তো সবারই কেটে যায়। দিন চলে যায় মানে কি? সময়টা কেটে যায়। দিন চলে যায় মানে সময় কেটে যায়। আমাদের দিন চলে যায়, দিন প্রত্যেকের যায় সাধারণ ভাত কাপড়ে। যারা গরিব শ্রেণীর মানুষ, তাদের একেবারে দেখবে যে আমাদের বেঁচে থাকার জন্য যে মৌলিক দুটো অধিকার বা চাহিদা, দেখবে বস্ত্র এবং খাদ্য, আমরা বেঁচে থাকার জন্য আমাদের লাগবে, তাই না? তাহলে যারা গরিব শ্রেণীর মানুষ, তাদের সময়টা কেটে যাচ্ছে সাধারণ ভাত কাপড়ে। আচ্ছা, দেখবে সাধারণ ভাত কাপড় বলতে কি বুঝি? দেখবে গরিবদের এই যে চলার পথে দেখবে যে ফুটপাতে, দেখবে কালিয়াচক গেছো, বেড়াতে গেছো কালিয়াচক, দেখবে রাস্তায় ফুটপাতে দোকান আছে। ফুটপাতে দোকানে গরিব শ্রেণীর যারা মানুষ থাকে, দেখবে সাধারণ মানের এই ক টাকা জামার দাম বা একটা কিছু নেবে, দেখবে দামাদামি শুরু করে দিল। 100 টাকা না 50 টাকায় হবে। হ্যাঁ, মানে সাধারণ মানের যে ভাত কাপড় বলতে এখানে সাধারণ মানে তারা যে পোশাকটা পরিধান করে, সাধারণ মানে হলেই হলো। কিন্তু আমরা দেখেছি যারা বড় লোক, তারা বলে আমি না বাটা কোম্পানির জুতো ছাড়া আমার চলেই না। দেখবে অনেকে বলবে আমার স্টাইল বাজারে বাজার না করলে চলেই না। গরিবদের শুনতে পাবে না। যারা বড় লোক তারা এইরকম শপিং মল বা ব্র্যান্ডেড বা তারাই আশা করে। কিন্তু গরিব শ্রেণীর সাধারণ মানুষেরা কি সাধারণ মানের একটা পোশাক পরে তাদের জীবনটা চলে যায়। ফুটপাতে একটা কাপড় চোপড় কিনে নেয়। তারা জানে যে এটা যদি আমি শপিং মলে বা কোথাও বাইরে কিনতে যাই বড় দোকানে, তাহলে দাম অনেক বেশি নেবে, এখানে আমি দামাদামি করতে পারবো এবং কম দামে পেয়ে যাব, কারণ তাদের সামর্থ্যটা ওটাই। সেই জন্য বলা হয় আমাদের দিন চলে যায়, গরিব শ্রেণীর মানুষদের সময়টা কেটে যায় সাধারণ মানের একটা পোশাক পরে এবং সাধারণ মানের একটা
বলবে কিছু? সাধারণ মানের একটা পোশাক পরে এবং সাধারণ মানের একটা খাবার খেয়ে, তাই তো? খাবার বলতে কি বুঝি দেখো, দেখবে যারা বড় লোক দেখবে তারা বলবে যে আমার না একবারে মিহি মিহি একবারে পাতলা সরু সেই চাল না হলে চলে না, বাঁশকাঠি রাইস লাগবে আমাদের, না হলে মোটা চাল না আমার ভেতরে ঢোকে না। কিন্তু গরিব যারা হয় তাদের দেখবে 25 টাকা কেজি চাল 30 টাকা কেজি চাল হলে তারা জীবনটা কেটে যায়। ওরা কখনোই আশা করে না যে আমরা 45 টাকা কেজি চাল বা 50 টাকা কেজি চাল খাবো, আশা করে, কারণ তাদের পরিমাণটা, তাদের সে অর্থ সামর্থ্য নেই। সাধারণ মানের একটা পোশাক পরে এবং সাধারণ মানের একটা খাবার খেয়ে গরিবদের সময়টা কি হয়, কেটে যায়। দুটো লাইনের মানে কারা কারা বুঝতে পারলে না? কি মনে করবো সবাই বুঝতে পেরেছো? আমি কিন্তু বোঝানোর পর কিন্তু পড়া জিজ্ঞেস করি, আবার এটা খেয়াল থাকে। হ্যাঁ, আর মনোসংযোগ এতটাই ক্লাসে থাকবে, একটু এদিক ওদিক হলে কিন্তু বুঝতে পারবে না, আর না হলে কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করবো কেন পারবে না। তাহলে প্রথম দুটো লাইনের মানে আমরা কি জানলাম? আমি সহজ ভাষা একবার আর বলে দিচ্ছি। আমরা তো অল্পে খুশি, গরিব শ্রেণীর মানুষদের যেটুকু আছে সেটুকু নিয়ে তাদের খুশি থাকতে হয়। যেটুকু বলতে বোঝাতে পেরেছে কি? কারণ বেশি চাইতে গেলে তাদেরকে কি পেতে হবে? দুঃখ পেতে হবে। তাদের সময়টা কেটে যাচ্ছে সাধারণ মানের একটা পোশাক পরে, সাধারণ মানের একটা খাবার খেয়ে। সাধারণ মানটা বোঝাতে পেরেছি? কি টাইপের তারা খাবার বা পোশাকটা পরে, এই ধরনেরই পড়ে। পরের দুটো লাইন পেছনে নেব, পরের দুটো লাইন পড়ো। বই আছে? হ্যাঁ পড়ো, দুটো লাইন, মাত্র দুটো লাইন। এই কণ্ঠস্বর এত কম, কেমন করে বড় হয়ে সেমিনার অ্যাটেন্ড করবে বা কোনো জায়গায় বক্তব্য রাখবে? মেয়েরা তো এতটাই এগিয়ে। আমার কণ্ঠস্বর যদি তুমি শুনতে পাও তো তোমার কণ্ঠস্বর আমরা কেন শুনতে পাবো না? চলো জোরে। চলে যায় দিন, এই পাশে শুনতে পাচ্ছ? হলো, ও পাশে শুনতে পায় না। এই বসে যাও, এত কণ্ঠস্বর একটু বাড়াতে হবে। চলে যায় দিন, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। তোমরা শুধু দুটো করে লাইন পড়ো, বাকিটা আমি বুঝিয়ে যাচ্ছি। চলে যায় দিন, দিন চলে যায় মানে সময়টা কেটে যায় অসুখে ধার দেনাতে। আচ্ছা, গরিব বলে তাদের পরিবারে কি অসুখ হয় না? একটা গরিব পরিবারে আমরা দেখি অনেক সময় কারো জ্বর হয়ে গেল 5 দিন 7 দিন, আরো কিছু অসুস্থ হয়ে গেল। কিন্তু মনে রাখবে যে গরিব শ্রেণীর মানুষের পরিবারে যখন একটা অসুখ হয়ে যায় তখন তাদের হাতে কি থাকে না? টাকা পয়সা থাকে না, কারণ তারা চাকরি করে না যে মাস গেলে বেতন ঢুকে যায়। ধরো আজকে বৃষ্টি হচ্ছে পুরো দিন, কথাটা শুনে নাও, বাস্তব জীবন দিয়ে কবিতাটিকে বুঝে নাও। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, যারা গরিব শ্রেণীর মানুষ তারা কাজে যেতে পারবে? তাহলে বাড়িতে থাকবে। বাড়িতে কারো অসুখ হতে পারে কিনা বলো? তাহলে বাড়িতে অসুখ হলো এবং তারা কোথায় গেল? বাড়িতে অসুখ হলো, তারা ডাক্তারের কাছে গেল, তারা ওষুধের দোকানে পর্যন্ত গেল। আচ্ছা, সেখানে গিয়ে ডাক্তার দেখে কোন রকম ডাক্তারের ভিজিটটা দেওয়া হলো 200 টাকা বা 100 টাকা। ওষুধের দোকানে গিয়ে তারা পাবে, টাকা পয়সা পাবে? তখন ওষুধের দোকানে কোন রকম হাত পায়ে ধরে বলে, দাদা আমাকে 5 দিন সময় দিন, আমি 5 দিন পর দিয়ে যাব। তাহলে দেখা যায় গরিবদের পরিবারে ওষুধের যে দোকান, অসুখ যখন হয় তাদের পরিবারে কেউ অসুস্থ হয় তখন তারা ওষুধের দোকানে পর্যন্ত তাদের কি করতে হয়? ধার দেনা করতে হয়। রাত্রিরে 2 ভাই মিলে টান দি গঞ্জি কাতে। রাত্রিরে মনে রাখবে 3টে শব্দ। ক্লাস 9-এ তোমরা একটু চলে যাও সবাই, ক্লাস 9-এ শব্দ ভান্ডার ছিল, মনে আছে? রাত্রির, দেখো রাত্রি থেকে কথাটি রাত্রির হয়েছে। আমরা শব্দ ভান্ডারে যদি চলে যাই তাহলে আমরা মৌলিক শব্দকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল তৎসম শব্দ, আর একটি ছিল তদ্ভব শব্দ, আর একটি ছিল অর্ধ তৎসম শব্দ। মনে আছে তোমাদের? শব্দ ভান্ডারে 3টে শব্দ পেয়েছিলাম। তৎসম শব্দ কোনটাকে বলা হয়েছিল? যে শব্দটি সংস্কৃতে আগে ছিল সেটা এখনো যদি প্রচলন থাকে তাহলে সেটা হচ্ছে তৎসম শব্দ, তাই না? যে শব্দটি আগে ছিল এখনো যদি একই রকম ভাবে কোন রকম কাটছাট না করে, পরিবর্তন না করে ব্যবহার করা হয় সেটা কোন শ্রেণীর শব্দ? তৎসম। আচ্ছা, আগে পিতা ব্যবহার করা হতো, এখন ফর্মে লেখা থাকে না পিতার নাম, তাহলে এটিকে কোন শ্রেণীর শব্দ বলবে? আগে চন্দ্র বলা হতো, এখনো কোথাও কোথাও চন্দ্র কথাটা বলা হয় না, তাহলে এটিকে কোন শ্রেণীর শব্দ বলবে? তৎসম।
তদ্ভব শব্দ কোনটি? যার পরিবর্তন ঘটে গেছে, আগে যা ছিল সেখান থেকে তার পরিবর্তন ঘটে গেছে। আগে বলা হতো চন্দ্র, এখন কি বলা হয়? আগে বলা হতো হস্ত, এখন কি বলা হয়? আগে বলা হতো কর্ম, কম্ম, এখন বলা হয় কাজ, তাই না? আমরা দেখো রাত্রি কথাটি থেকে রাত্রির, রাত্রি কথাটি যা ছিল সেখান থেকে রাত্রির, রাত্রির কথাটি কিন্তু আরেকটি বলে রাখি, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, হস্ত থেকে হস্ত, এটা কোন শব্দ? তৎসম, হাত, তদ্ভব। আর অর্ধ তৎসম শব্দ কোনটা? অর্ধ তৎসম শব্দ কোনটা? তিনটে শব্দ ছিল, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। ক্লাস 9-এ দেখবে, সিলেবাসে এখনো আছে। অর্ধ তৎসম শব্দ হচ্ছে যে শব্দগুলো লোকের মুখে উচ্চারণ করতে গিয়ে বিকৃত হয়ে গেছে। লোকের মুখে যে শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে কি হয়ে যায়? বিকৃত হয়ে গেছে। দেখবে আগে আমরা একটা সুন্দর কথা ব্যবহার করতাম, নিমন্ত্রণ। এখন লোকে বলবে নিমন্ত্রণ নয়, এই কোথায় যাবি রে, নেমন্তন্ন বলে না, দেখবে নেমন্তন্ন আছে, নিমন্ত্রণ বলে না, নেমন্তন্ন। দেখবে আগে সুন্দর একটি কথা, মেয়েরা তো এখন খুব ব্যবহার করে, আগে একটা সুন্দর কথা ছিল বিশ্রী, কি বিশ্রী দৃশ্য, এরকম। এখন বেশিরভাগ মেয়েরা দেখবে বলবে বিশ্রী নয়, কি বিচ্ছিরি দেখলাম। তাহলে দেখো লোকের মুখে উচ্চারণে যার পরিবর্তন ঘটে গেছে সেটাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। কথাটি ছিল রাত্রি, সুন্দর কথা, সেখান থেকে রাত্রির। তাহলে রাত্রির শব্দটি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। রাত্রির কোন শ্রেণীর? অর্ধ তৎসম। তাহলে দেখো রাত্রিরে দুই ভাই মিলে টান দি গঞ্জিকাতে, গঞ্জিকা মানে জানো? গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা। তোমরা বলবে যে গাঁজা এই নেশা, কি গাঁজা এক ধরনের নেশা করে তো মানুষ? মদ যেমন নেশা করে তেমনি গাঁজারও নেশা করে এক শ্রেণীর মানুষ। কথাটি কেমন তাহলে দেখো, যে তাহলে স্যার গাঁজার নেশা বলা হলো কবিতার ক্ষেত্রে? না, কবিতাটি আগে বুঝে নাও। রাত্রিরে দুই ভাই মিলে টান দি গঞ্জিকাতে, রাত্রিরে দুই ভাই মিলে টান দি গঞ্জিকাতে, দুই ভাই, গরিবদের পরিবারে ভাই ভাই একসাথে আছে, ব্যাপারটা বুঝে নাও। একটা পরিবারে ভাই ভাই একসাথে আছে, আচ্ছা পরিবারের মধ্যে রাগারাগি হতে পারে না? আচ্ছা ঝগড়া হতে পারে না? তখন দেখা যায় গরিবদের পরিবারে কি হয়, তারা গিয়ে কোথাও গিয়ে একটু মদ ফদ খেয়ে নেয়। দেখবে গ্রামের মধ্যে দেখবে, এ কি হলো রে, আরে বাড়িতে ঝগড়া হয়েছিল, বাইরে থেকে মদ খেয়ে চলে এসছে, বলে না এরকম? খালি গাঁজা বলতে এখানে গাঁজার নেশা নেয়, তারা মদও খেয়ে নেয়, এখানে গাঁজা কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে কিসের জন্য তারা গাঁজা নেশা করে জানো? তারা মনের জ্বালা দূর করতে গিয়ে, কষ্টটা দূর করতে গিয়ে কখনো কখনো তারা গাঁজার নেশা পর্যন্ত করে ফেলে ভাই ভাই মিলে। দুটো লাইনের মানে কি পেলাম? গরিব শ্রেণীর মানুষদের দেখা যায় যখন তাদের পরিবারে কেউ অসুস্থ হয়, অসুখ হয়, তখন তারা ডাক্তার দেখাতে গিয়ে বা ওষুধের দোকানে পর্যন্ত তাদের ধার দেনা করতে হয়, কারণ অর্থটা তাদের সেই সময় সব সময় থাকে না। কাজ পেলে অর্থ আছে, না হলে নেই। আবার দেখা যায় তারা মনের জ্বালা দূর করতে গিয়ে কখনো কখনো তারা গাঁজার নেশা পর্যন্ত করে। সহজে নয়, মনের জ্বালা দূর করতে, মনে রাখবে। পরে এই পরে পড়বে তুমি। ঠিক, সব দিন হয় না বাজার। আচ্ছা গরিবদের পরিবারে সব দিন বাজার করা হয় না, হয় না? কেন হয় না? অর্থ সামর্থ্যই থাকে না। একদম ঠিক, গরিবদের পরিবারে কি থাকে না? অর্থ সামর্থ্যই থাকে না রোজ বাজার করতে পারে। দেখবে যারা বড় লোক একটা ব্যাগ ঝেনে নেয়, যায় আজকে একটা রিঠার মাছ কিনে নিয়ে আসে, আজকে দেখি বাড়ি বাজারে যায় ব্যাগটা নিয়ে রোজ বাজারে গিয়ে ঘুরছে, কাজ তো নেই। আর গরিবদের পরিবারে কি করে, আজকে গেল এই 5 কেজি চাল দাও, 10 কেজি আলু দাও, আর 2 কেজি ডাল দাও, ব্যাস হয়ে গেল। হয় না? এরকম করে না তারা? বাড়িতে চাল থাকে, বাড়িতে আলু থাকে, বাড়িতে ডাল নিল, এতে আলু সিদ্ধ করে বা ডাল করে তাদের জীবনটা চলে গেল। সব দিন হয় না বাজার। গরিবদের পরিবারে সব দিন বাজার করার সামর্থ্য থাকে না। বাজার করতে গেলে সব দিন টাকা লাগবে। তারা কোথায় চাকরি বাকরি করে, তারা কোথায় বড় লোক যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা তাদের আছে, যেটুকু টাকা আছে তারা এইভাবে 10 কেজি আলু, দেখবে তারা মাঝে মধ্যে একটা পুরো আলুর বস্তা পর্যন্ত কিনে নেয়। আলু থাকবে, এদিকে ডাল থাকবে, এতেই তাদের সংসারটা অন্তত পক্ষে কি হবে, চলে যাবে কোনো রকমে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। মাত্রা ছাড়া মানে কি? কথাটা কেমন কে বোঝাতে পারবে? সব দিন বাজার করার তাদের সামর্থ্য থাকে না বলে সব দিন বাজার করতে পারে না। আবার হলে হয় কি, হলে হয় যেদিন করে, যখন করে সেটা মাত্রা ছাড়া, অতিরিক্ত করে। কিভাবে?
মানে যেটা প্রত্যেকদিন করে তার থেকেও কম মাত্রা ছাড়া। তার থেকেও কম মাত্রা ছাড়া মানে অতিরিক্ত মাত্রা ছাড়া মনে রাখবে বেশি করে ফেলে। কিভাবে করে বুঝে নাও। আবার একটু বুঝিয়ে দিই। পুরো কবিতাটি পুরো বোঝানোর উপর নির্ভর করছে। পুরো কবিতা নাহলে বুঝতে পারবে না। দেখবে তোমাদের গ্রামের আশেপাশে বা বাড়ির আশেপাশে কেউ বোম্বে, দিল্লি, কেরালা খাটতে যায় কি যায় না বলো? যায়। দেখবে যখন তারা বাইরে থেকে খেটে খুটে এসে টাকা নিয়ে আসে, তখন দেখবে যেই বাড়িতে এলো 2-4 দিন এমন তার পরিবারে খাওয়া দাওয়া হয়। এইদিকে পোল্ট্রি মাংস, এইদিকে খাসির মাংস, এইদিকে দেশি মুরগি, এমন খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে নিয়ে এমন বাজার করাকরি শুরু করে। 10 দিনের দিন দেখা যায় তার পরিবারে আর কি নেই, যে পুরো 2 মাস যে আমাকে কাটাতে হবে এটা ভাবে না, একবারে মাত্রাতিরিক্ত খরচ করে ফেলে। একবারে খাওয়া দাওয়া আর থেকে শুরু করে ওকে মেয়েকে নিয়ে গিয়ে একটা 2000 টাকা দামের একটা চুড়িদার কিনে নিল, ছেলেকে নিয়ে গিয়ে একটা জামা প্যান্ট জিন্স কিনে নিল, তাই না? বাড়িতে খাবার দাবার, মানে 2-4 দিন এমন ভাবে তারা করে। এটাকে কবি কি বলেছেন? মাত্রা ছাড়া। পরের দিন খাবো কি এটা তারা ভাবে না। ভাবে গরিবরা দেখবে যখন করে তখন একবারে বেশিরিক্ত করে ফেলে। নেই তো নেই, এমন একটা সময় বাড়িতে আলু পর্যন্ত নেই, তাই না? সব দিন হয় না বাজার। কেন হয় না? অর্থ সামর্থ্য থাকে না তাদের, হলে হয় মাত্রা ছাড়া। হ্যাঁ, পরের লাইনটি কি আছে দেখো, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আচ্ছা, গোলাপ ফুল কার ভালো লাগে না বলো তো? মনে রাখবে 3টে কথা জীবনে চলার পথে, 3টে কথা মনে রাখবে। বলা হয় কালেচক নজরুল ভবনে মাঝে মধ্যে যখন ছাত্র যুবোৎসব গুলো করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জাজমেন্টে থাকি, কোনো সময় তোমরা আসলে দেখতে পাবে। তো আমি একটা এই যে কথাটি বলি, এটা তাৎক্ষণিক বক্তৃতা হয়, জানো তো? অংশগ্রহণ করেছে কোনোদিন? একটা টপিক তুলে দিল, একটা পুরো একটা ঝুড়ি থাকবে, সেখান থেকে একটা কাগজ তুলে যে থাকবে সে সম্পর্কে বলতে হয়। এটাকে বলা হয় তাৎক্ষণিক বক্তৃতা। সে সম্পর্কে তোমাকে 3 মিনিট বলতে হবে। আমি একটা বলে রাখি সব সময়, হ্যাঁ, সে সম্পর্কে তোমাকে বলতে হবে, যে থাকবে। তো আমি একটা টপিক দিই প্রায়, যে 3টে জিনিসে সুখ পাওয়া যায়। বলা হয় এই 3এই সুখ, শিশু, সঙ্গীত আর ফুল। এই 3এই সুখ। আমাদের কবিতার ক্ষেত্রে কোন ফুল? গোলাপ ফুল। শিশু, সঙ্গীত আর ফুল, এই 3এই সুখ। আচ্ছা, এই 3টেতে সুখ পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আসি শিশু। তোমাদের বলে রাখি, দেখবে বাড়িতে ছোট শিশু টিশু থাকলে, ছোট বাচ্চা টাচ্চা থাকলে, দেখবে অনেকে এত বেশি আদর করতে পারে, বা কি সুন্দর কি মিষ্টি। দেখবে গাড়িতে আমরা যাতায়াত করি, একটা ট্রেনে বা বাসের মধ্যে উঠলাম, একটা ছোট একটা বাচ্চা শিশু দেখলাম, কি সুন্দর সোনা, কি মিষ্টি সোনা, কি নাম তোমার, কত সুন্দর করে কথা বলি। আবার দেখবে এত ভালোবাসি। কেউ কোনোদিন বলেছে যে আমার শিশু দেখলে আমার রাগ উঠে যায়? বলেছে? শুনেছ? হ্যাঁ, হতে পারে। আদর করার ধরনটা একটু আলাদা। দেখবে আমরা একসঙ্গে বাসে উঠলাম, বাসে হয়তো ওর একটা ছোট্ট একটা ফুটফুটে একটা শিশু ওর মায়ের কোলে বসে আছে, আর পাশের সিটে ধরো তোমরা বা আমরা বসে আছি। তো দেখবে আমরা অনেকে এমন গোমরা মুখ করে থাকি, এইভাবে রেগে থাকি, পাশেটা শিশুটা ভাবে যে আমার পাশে একটা মানুষ বসে আছে না বাঘ বসে আছে। আবার অনেকে থাকে, বা কি খুব ভালো, কি নাম তোমার, হ্যাঁ, কত সুন্দর করে মিশে যায়। আর কেউ থাকে মনে হয় যে জীবনে আদর করতেই জানে না। মনে রাখবে, যারা জানো না তারা একটু চেষ্টা করবে, কারণ শিশুদের ভালোবাসলে, এরা হচ্ছে নিষ্পাপ শিশু, ভালোবাসলে পৃথিবীর সর্বসুখ কিন্তু শিশুতেই পাওয়া যায়। খেয়াল রাখবে। তাহলে আমি 3টে কথা বললাম শিশুতে, শিশু, ফুল ও সঙ্গীত। ফুল, আমি চলে আসি পরের কথা, ফুল। আচ্ছা, আজ পর্যন্ত কোনো মানুষকে বলতে শুনেছো আমার ফুল দেখলে রাগ উঠে যায়? বলে কেউ? দেখবে ফুলে, এই ফুলকেও সবাই ভালোবাসে। কত সুন্দর করে আমরা মঞ্চগুলো সাজাই, কত সুন্দর করে আমরা ফুল দিয়ে বরণ করি, তাই না? অনেক সময় ফুল দিয়ে বরণ করি। হ্যাঁ, বিদায়ের সময় তোমাদের একবারে গোলাপ ফুল দেওয়া হয়। আমাদের স্কুলে তো গোলাপ ফুল ছাড়া ছাত্ররা বিদায় নেবে না। দরকার হলে ফাইল একটা দেবেন না, কিন্তু গোলাপ ফুল আমাদের কালীচক হাই স্কুলের ছাত্ররা চাই। বুঝতে পেরেছো? তারা এমন আবদার যে দরকার হলে কলম দেবেন না, কলমের বাজেট কমিয়ে দেন, কিন্তু আমাদের গোলাপ ফুল চাই। এরকম আবদার যদি না দিই, মঞ্চ ভাঙাভাঙি শুরু হয়ে গেল। হ্যাঁ, দিতেই হয় তাদের যে আবদার গুলো পূরণ করতে গিয়ে।
সেই জন্য বলা হয় এই তিনেই সুখ পাওয়া যায়, শিশু, সঙ্গীত আর ফুল। সঙ্গীত, সঙ্গীত কি? সঙ্গীত হলো পৃথিবীর আদিমতম শিল্প। দেখো, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা সঙ্গীত বা গান ভালোবাসে না। তোমাদের মনে হতে পারে কোন ধরনের গান? যে ধরনের গান মানুষকে শিক্ষা দেয়, যে ধরনের গান মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে, যে ধরনের গান মানুষকে শান্তি দেয়, সেই ধরনের গান আমরা প্রত্যেকে ভালোবাসি। হতে পারে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাই না? তারপরে হতে পারে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, এই গান আছে না? এটা নিয়ে গানও আছে। আবার দেখো যে মেঘের কোলে রোদ ভেসেছে। আবার নজরুল গীতি আছে যে দূর দীপবাসিনী, আমি চিনি গো চিনি। তাহলে এই সঙ্গীতগুলো কার না ভালো লাগে? কিন্তু আমি জানি তোমাদের এগুলো ভালো লাগবে না। যখনই লাগে, কিন্তু তোমাদের যদি বলি যে অরিজিৎ সিং এর গান, স্যার দারুণ গান, আমার মনে রাখবে। হানি সিং এর গান, হানি সিং এর গানে মদের কথা বলা হয়, মনে রাখবে। সেই ধরনের গান, অস্ত্রের বিরুদ্ধে গান। কোন ধরনের গান? যে ধরনের গান মানুষকে শান্তি দেয়, যে ধরনের গান মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে, সেই ধরনের গান ভালো লাগে। তাহলে মনে রাখবে, আমাদের কবিতার ক্ষেত্রে ফিরে আসি। গরিব শ্রেণীর মানুষদের সব দিন বাজার করার অর্থ সামর্থ্য থাকে না, আর যখন তারা করে ফেলে, তারা বেশি করে ফেলে, আগামী ভাবে না যে পরের দিন খাবো কি, তাই না? বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আচ্ছা, গরিব বলে কি তাদের শখ থাকতে নেই? ওরা কি গরিব বলে পৃথিবীতে অপরাধ করে ফেলেছে? তাহলে তার শখ হয়েছে বাড়িতে কি নিয়ে আসবো, একটা গোলাপের চারা নিয়ে আসবো। ইচ্ছে হলো বাড়িতে গিয়ে লাগাবো, বাড়িতে ফুল হবে, দেখতে ভালো লাগবে। পরের লাইনে কি বলা হচ্ছে? কাকে নেব পড়তে? কিন্তু উঠবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিয়ে গঞ্জিরা। ঠিক। কিন্তু দেখো, গরিব শ্রেণীর মানুষের শখ হলো, ইচ্ছে হলো একটা গোলাপের চারা কেনা। ঠিক আছে, নিলাম। নিয়ে ভাবতে লাগলো দোকানের সামনে, এই দেখবে এ আছে না, অনেক সময় ওই ফুলের গাছগুলো বিক্রি করে না, করে না? দেখবে এবার গরিব শ্রেণীর মানুষ ধরে একটা ফুলের চারা কিনতে গেছে, গোলাপের চারা। দেখো পরিস্থিতি কেমন। গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, দাঁড়িয়ে গিয়ে ভাবছে আজকে একটা গোলাপের চারা কিনে ফেলবো। তো কিনবো, পুতবো কোথায়? বাড়িতে কি জায়গা আছে? ওটা বারান্দা, এটুকু ঘর, তাহলে পুতবো কোথায়? আবার বলছে পরের লাইনে, দেখো, ফুল কি হবে তাতে। আচ্ছা, কোথাও একটা লাগিয়ে দিলাম, কোনো আঙিনায় বা কোনো বারান্দার একটা কোণে সে গোলাপের চারাটা লাগিয়ে দিলাম। পরে বলছে কি, ফুল কি হবে তাতে? যদি ফুলটা না হয়, লাগিয়ে দিলাম, ফুল হলো না, তাহলে কি হলো? টাকাটা নষ্ট হয়ে গেল। তখন কি বললো গরিব শ্রেণীর সেই মানুষটি? কি করলো? দাদা এটা রাখুন, পরে আসবো, বলে না এরকম? তাহলে গরিব বলে কতটা দেখো অর্থ, টাকাটা যদি নষ্ট হয়ে যায়, বাড়িতে পোতার মতো জায়গা নেই, ইচ্ছে হলো একটা গোলাপের চারা লাগানোর, কিন্তু বাড়িতে পোতার মতো জায়গা নেই, আবার ফুল হওয়ার গ্যারেন্টিও নেই, নিশ্চয়তাও নেই, তাহলে দাদা রেখে দিন, পরে আসবো। হ্যাঁ, গরিব শ্রেণীর মানুষটি সেখান থেকে চলে যায় টান দিয়ে গঞ্জিকাতে। তাই কবি বললেন যে গরিব শ্রেণীর মানুষেরা যখনই কোনো কষ্ট পায়, যখনই কোনো দুঃখ পায়, তখনই তারা গাঁজার নেশা পর্যন্ত, এখানে গাঁজার নেশা বলা, তারা অনেক সময় মদ পর্যন্ত খেয়ে নেয়, তারা গাঁজার নেশা। মনে রাখবে, তারা শখে খায় না, তারা মনের জ্বালা দূর করতে গিয়ে অনেক সময় তারা খেয়ে ফেলে। পরের দুটো লাইন, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা এতে খুশি, আমরা এতে খুশি, আমাদের যা আছে, যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা খুশি। বলো অধিক কে চাই, কারণ বেশি চাইতে গেলে, অধিক মানে কি? বেশি চাইতে গেলে কি পেতে হবে? দুঃখ পেতে হবে। আমাদের যেটুকু আছে আমরা সেইটুকু নিয়েই খুশি থাকবো, সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো, এর বেশি আমরা চাইবো না। চাইতে গেলে আমাদের দুঃখ পেতে হবে। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। হ্যাঁ, গরিবদের পরিবারে আমরা দেখেছি কখনো তারা খুশি থাকে। এই যে সামনে দুর্গাপূজা, ধরো, গরিব বলে কি তারা দুর্গাপূজা করে না? করে। তারা একটু যেটুকু সামর্থ্য অনুযায়ী তারা দুর্গাপূজার উৎসবটা পালন করে, তারা ঈদের উৎসবটা পালন করে, আবার তারা একটু খুশি থাকে। আবার বছরে অন্য সময় দেখা যায় তারা কষ্টে থাকে, বাড়িতে টাকা নেই, কিভাবে সংসার চলবে, বাড়িতে সবাই একজন বাড়িতে পরিশ্রম করার লোক, তাই না?
একজন খাটতে পারে, বাকি 3টে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের অন্য সময় কখনো তাদের পরিবারে খুশি আসে, কখনো তাদের পরিবারে কষ্ট আসে। এইভাবে তাদের জীবনটা কি হয়, এইভাবে তাদের জীবনটাকে কি বড় লোক পেলে যে 4 চাকায় ঘুরছি, যা বলছে সেটাই, একটা দামি একটা মোবাইল কিনে দিল, বাড়িতে একবারে দেখবে অনেকে খেতে বসলে একবারে খাবার দাবার এরকম মাংস ছাড়া ভাত খাবে না, এ কি বড় লোক পেলে যে এরকম চাহিদাগুলো তাদের, তারা যেটুকু আছে, কখনো দুঃখ হয়, কখনো কষ্ট হয়, কখনো আবার সুখ আসে, এই নিয়ে তাদের জীবনটা কি হয়, কাটতে থাকে। পরে দুটো লাইন নেব। আবার শুনবো প্রথম লাইনটি, ঠিক প্রথম লাইনটা নিচ্ছি, মাঝে মাঝে চলেও না দিন। আচ্ছা, দিনটা কি চলে না, সময়টা কি কারোর জন্য অপেক্ষা করে? কিন্তু গরিবদের পরিবারে এমন একটা সময় কষ্ট হয়, মনে হচ্ছে দিন চলা মুশকিল হয়ে যায়। বলি না আমরা, আরে সময় কাটা আমাদের মুশকিল হয়ে গেছে, কি করে আমরা এই বছরটা কাটাবো, বলে না? কিন্তু মনে রাখবে দিনটা কিন্তু চলতেই থাকে। কিন্তু খারাপ অবস্থা বোঝাতে গিয়ে কবি এই লাইনটি ব্যবহার করেছেন। গরিবদের পরিবারে মাঝে মাঝে দিন চলা খুব মুশকিল হয়ে যায়, যে কালকে কি খাবে, বাড়িতে তো টাকাও নেই, চালও কমে গেল, এরকম দিন চলা মুশকিল হয়ে যায়। বাড়ি ফিরে দুপুর রাতে, আমরা জানি যারা গরিব পরিবার তারা যখন বাড়িতে পরিশ্রম করতে যায়, তারা সকালে বেরিয়ে যায়, সকালে বেরিয়ে এসে কিছু বাজার করে দিয়ে দেয়, কিন্তু দুঃখের বিষয়ে হয়তো বাজারে গিয়ে বা কোথাও গিয়ে কাজ পেল না, তখন সকালে ফেরার কথা, ফিরছে দুপুরে, আবার ফেরার কথা একটা সময়ে, তখন ফিরছে সন্ধ্যাবেলা, ফিরছে কোথায়, রাতে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, গরিব যে মানুষটি, বাড়িতে একজনই খাটার লোক আছে, বাকি সবাই কেউ পড়াশোনা করে, বাড়িতে একজনই পরিশ্রম করে, সে হয়তো সকালে বেরিয়ে গেল কাজের সন্ধানে, কোথাও জমিতে, কোথাও রাজমিস্ত্রি কাজ করবে, কোথাও হয়তো লেবারের কাজ করবে, এইভাবে তারা কাজ করে টাকাটা নিয়ে আসবে। কিন্তু দেখা গেল তাদের সকালে বাড়ি ফেরার কথা, তারা ফিরছে দুপুরে, তাদের সন্ধ্যাবেলা কাজ শেষে বাড়ি ফেরার কথা, ফিরছে কোথায়, রাতের সময়। এই সময় তারা বাড়ি ফিরলো, বাড়ি ফিরে দেখো পরের লাইনটি, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এবার মনে রাখো, একবারে কবিতাটিকে পুরো পরিবার দিয়ে, পুরো গ্রাম দিয়ে, পুরো সমাজ দিয়ে বুঝে নাও। নাহলে নোট পড়তে যদি যাও, মেয়েরা বারবার বলছি, বারবার রিপিট করছি একটি কথা, নোট পড়তে গেলে একবারে মুখস্থ করতে হবে, বুঝতে পারবে না, লিখতে পারবে না। যত মুখস্থ করবে সময়টা তত নষ্ট হবে। নিজের মতো করে জানো, আর পরীক্ষাতে এইভাবে লিখবে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। দেখো, গরিব পরিবারের সে মানুষটি যে কাজের সন্ধানে বেরিয়েছিল, কাজ পেল না, বাড়িতে কিছু কিনে আনার কথা, সেটা নিয়ে আসতে পারলো না, মনটা খারাপ করে বাড়ি ফিরছে, বাড়ি ফিরে খেতে বসেছে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। দেখবে যারা গরিব শ্রেণীর মানুষ, তারা এক বেলা, হয়তো দিনের বেলা একবার রান্না করে নেয় ভাত, সে ভাতটা তারা রাতে পর্যন্ত খায় না, সে ভাতটা তারা সকাল পর্যন্ত খায় না, পান্তা ভাত খায় না তারা। এ কি বড় লোক পেলে যে দিনের বেলা গরম ভাত, রাতের বেলা গরম ভাত হয় তাদের পরিবারে? হয় না। এক বেলা ভাত রান্না করে, সে ভাতটা তারা রাতেও খায়। খেতে বসে রাগ চড়ে যায়। সেই পরিবারের মানুষটি, গরিব পরিবারের মানুষটি যখন বাড়িতে এলো, তাকে খেতে দেওয়া হলো, তাকে গরম ভাত খেতে দিল না ঠান্ডা ভাত, তাকে ঠান্ডা ভাত খেতে দিল, ঠান্ডা ভাত খেতে দেওয়া হয়েছে। এবং খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটি, নুন নেই ঠান্ডা ভাতে। একে তো ঠান্ডা ভাত, তার উপর যদি নুন না থাকে, তাহলে কার রাগ হবে না বলো? আমরা বাড়িতে খেতে বসলে অন্তত পক্ষে আমার একটা ডিম চাই, নাহলে আমি খাবোই না ভাত। বাড়িতে রাগ করে, আজকে পটল আর বেগুন রান্না করেছে, বা আলু বা একটু করলা ভাজা রান্না করেছে, না আমার মাছ না হলে খাবো না, আমি মাংস না হলে খাবো না, আমরা এরকম করি। কিন্তু গরিব পরিবারে দেখো, নুন নেই, একে তো ঠান্ডা ভাত, ভাতটা কিন্তু ঠান্ডা, তার উপরে যদি নুন না থাকে, তাহলে রাগ কার হবে না বলো? আমরা তো থাকলে পারে থালা টালাকে চালিয়ে ফেলে দেবো, তাই না? বাড়িতে যদি ডিম বা অন্তত পক্ষে মাংস না থাকে, তাই না? দেখবে আমরা অনেকে করি, মাংস যে আজকে মাংস ছাড়া আমি খাবোই না, হ্যাঁ, বাড়িতে সবুজ শাকসবজি খেতে দিল, খাবোই না আমরা। কিন্তু মনে রাখবে যে আমাদের এই আবদারগুলো অনেক সময় পরিবারের চাহিদা অনুযায়ী পূরণ করতে হয়। যে আমার বাড়িতে যে বাবা বা মা যে পরিশ্রম করে, আমার চাহিদাটি করা ঠিক নয়। মেয়েদেরকে বেশি বুঝতে হবে।
আমরা অনেক সময় তোমরা মেয়েরা দেখো বাবা মায়ের কাছে এমন একটা আবদার করে বসো, এটা আমি নেবই, রাগ করে গেলে, কিন্তু বাবার যে সামর্থ্য সেটা বা বাড়ির পরিবারের যে সামর্থ্য সেটাও তোমাকে বুঝতে হবে যে আমার বাবা বা মা কত কষ্ট করে আমাদের পড়াশোনা করার একটা চাইছে প্রতিষ্ঠিত হোক, যোগ্যতা অর্জন করুক। কবি লাইনটি বললেন এটাই যে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, তাই না? ঠান্ডা ভাতে নুন নেই, ঠান্ডা ভাতে যদি নুন না থাকে কার রাগ হবে না বলো? প্রত্যেক মানুষের রাগ হবে। বসে যাও, পরে পড়েছো? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় চড়ি। ঠিক, রাগ চড়ে মাথায় আমার। আমরা বলি না এই মাথায় রাগ চড়াস না, নালে শেষ করে দেবো। আমরা দেখতে পেলাম না যে রাগটা মই দিয়ে চাপে না কোনটা দিয়ে চাপে মাথায়। হ্যাঁ, আমরা দেখি রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মানে কি, রাগটা যদি আমার মাথায় উঠে যায় আমি রাগের মাধ্যমে কি করব? লাইনটা এরকম তো, রাগ চড়ে মাথায় আমার, আমি আমার রাগের মাথায় মই দিয়ে চেপে গেলাম, ব্যাপারটা এরকম। মাথায় আমার রাগ উঠে যায় এবং রাগের মাধ্যমে আমি কি করি? পরে লাইনে বলা হচ্ছে দেখো, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। দেখো গরিব পরিবারে কি বাপ বেটা থাকতে পারে না, ভাই ভাই থাকতে পারে না, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। সারা পাড়া মানে কি? সারা গ্রাম মাথায় করি। মাথায় করি মানে কি? সারা গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। ধরো গরিবের পরিবারে খেতে বসলো, কাজ পায়নি, বাড়ি এলো, মনটা খারাপ, ঠান্ডা ভাত খেতে দিয়েছে আর তার উপর আবার নুন নেই। তখন বলে কি, ওর ছেলেকে বলে হয়তো, হ্যাঁ দিন রাত তো ঘুরে বেড়া সবসময় মোবাইল নিয়ে, একটা নুন নেই জানিস না? তখন ছেলেটা হয়তো রাগ করে বলে, বাড়িতে তো টাকা নেই, কি করে নিয়ে আসবো? সবসময় খাস দাস আর ঘুরে বেড়াস, একটা নুনের ব্যবস্থা করতে পারিস না? বাবা হয়তো রেগে যায় ছেলের উপর। বাবা ছেলের মধ্যে, বাপ বেটার মধ্যে কি হয়ে যায়? খালি ঘুরে ঘুরে খাস, একটা কাজ করতে পারিস না, একটা নুনের একটা ব্যবস্থা করতে পারিস না, রাগারাগি শুরু হয়ে গেল। ভাই ভাই যদি একসাথে থাকে তাহলে ভাই তুই কি কাজ করছিস? হ্যাঁ, গোটা দিন তো 1 মাস থেকে বসে আছে, একটা নুনের ব্যবস্থা নেই, এক প্যাকেট নুন নেই বাড়িতে, দিয়ে কি হয়ে যায়? বাড়িতে অশান্তি হয়ে যায়। এই অশান্তিটা সারা পাড়া গ্রামের যে অশান্তিটা ওখানে থাকে না, সারা পাড়ে ছড়িয়ে পড়ে। তখন আমরা গ্রামে খবর পাই, আমাদের বাড়ি যদি আশেপাশে থাকে, আরে ওদের বাড়িতে এত চিৎকার কিসের রে? বলি না আমরা, ও শুনলে না যে রহিমার বাবা বাড়িতে খেতে এসে বাড়িতে নুন ছিল না, এই জন্য থালা টালা ভেঙে টেঙে ভাই ভাই মারামারি করেছে। করে কি না বলো আমাকে? হয়। এইভাবে তার পরিবারের যে অশান্তি বা ঝগড়াটা সারা গ্রামে কি হয়ে যায়? ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের গ্রামের মানুষ এতটাই স্বার্থপর যে আমরা সে গরিব পরিবার মরুক আর সে পরিবার শেষ হোক আমরা একটুও ভাবি না। পরের লাইনে কবি কি বলছেন, এই পড়ো। পরের লাইনে কবি বলে দিচ্ছেন, ঠিক শুনে নাও, করি তো কার তাতে কি? আমরা মারামারি করি, আমরা মরে শেষ হয়ে যাই, আমরা না খেয়ে মরি, আমাদের যাই হোক, করি তো কার তাতে কি? আমাদের কথা সমাজের কেউ ভাবে? কবি বলছেন করি তো কার তাতে কি? আমরা মারামারি করি আর আমরা শেষ হয়ে যা না খেয়ে মরে, তাতে কারো কিছু এসে যায়? কেউ ভাবে না। একটা বড় লোকরা কখনো ভাবে না ওই পরিবারের মানুষটি খেতে পায় না, আমি তাকে 500 টাকা দিয়ে আসি। এরকম সমাজে যে গরিব সে গরিবই থেকে যাচ্ছে। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হবে। গরিব শ্রেণীর মানুষ সারা জীবন কি সামান্য লোক, তারা একটা ছোট লোক হয়ে থাকে, সামান্য লোক হয়ে থাকে, তাই না? তার কি বড় লোক হয়? সামান্য লোক তারা। আমাদের শুকনো ভাতে, শেষ লাইনটি এই কবিতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, তাই না? আচ্ছা, কবি কি বললেন যে আমাদের শুকনো ভাতে, গরিবদের বলছেন, গরিবদের যাতে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মানে কি, গরিবদের পরিবারে যাওয়ার সময় শুকনো ভাত, একটু গরম ভাত রান্না করে দিয়ে চলে এসছো, কিছুটা করে একটা গামলাতে করে দিয়ে দাও আর লবণ দিয়ে দাও, বাস ওরা খাবে। কবি কি কথাটা এটা বলতে চাইলেন? কি বলতে চাইলেন? গরিব শ্রেণীর মানুষেরা যাতে ভালোভাবে কাজ পেয়ে ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে সেটা ব্যবস্থা করা হয়। শুকনো ভাতে লবণের ব্যবস্থা মানে এই নয়। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, কে বললে না যে স্যার শেষে কবিতাটির নাম নুন, নুন কথাটা ব্যবহার করা হলো, কিন্তু শেষে লবণ কেন ব্যবহার করা হলো? কারণ কবি বলছেন
যে আমাদের শুকনো ভাতে যারা গরিব শ্রেণীর মানুষ তারা যাতে এতক্ষণ ঠান্ডা ভাত বলা হয়েছিল না, কিন্তু কবি বললেন গরিব শ্রেণীর মানুষ তারা যাতে ভালোভাবে খেতে পায়, কাজ পেয়ে খেতে পায়, তারা যাতে বাঁচতে পারে তার ব্যবস্থা করা হোক, লবণের ব্যবস্থা করা হোক। লবণ এই জন্য ব্যবহার করলেন কারণ লবণ খেতে মানুষ বাঁচতে পারবে না, তারা যাতে ভালোভাবে খেয়ে পড়ে, শুকনো ভাত মানে গরম ভাত, ভালোভাবে তারা খেতে পারে সেই ব্যবস্থাটা করা হোক। এই দাবি কবি কার কাছে রেখেছেন? আমাদের সকলের কাছে রেখেছেন, যারা শিক্ষিত, যারা প্রশাসনে আছে, যারা মন্ত্রী আছে। আচ্ছা, মন্ত্রীর কাছে বা প্রশাসনের কাছে আমি কোনো একটা আবেদন করতে গেলাম, সেখানে আমি নুন কথাটা ব্যবহার করব না লবণ বলো? সেই জন্য কবি যখন দাবি জানাতে যাচ্ছেন তখন কবি ব্যবহার করেছেন লবণ। বুঝতে পেরেছো? সবাই নিজের মতো করে দেখে না কবিতাকে। বলছি হ্যাঁ, ওটা ধরে রাখো, ওটা বলবো, সবাই একসঙ্গে বলি। কার কোনটা কোন জায়গায় অসুবিধা একসঙ্গে বলি। বলবো এই কটা বাজলো দেখো তো, সবাই দেখেছো? কোন জায়গায় কার কার দুই একজন বললো মাত্র যে অসুবিধা আছে, একজন করে দাঁড়াবে আর বলবে। বলো পেছনে। সবাই বুঝতে পেরেছো লাইনটি? তোমরা কি বুঝতে পেরেছো? কে বুঝতে পেরেছে? কেউ নেই। তাহলে তোমরা কেউ বুঝতে পারোনি? ও একাই বুঝতে পারেনি? ও একাই বললো আমাদের দিন চলে যায়, গরিব শ্রেণীর মানুষদের সময়টা কেটে যায় সাধারণ মানের একটা খাবার খেয়ে। আবার বললাম বাঁশকাঠি রাইস আর বাটা কোম্পানির জুতো। বুঝতে পেরেছো? সাধারণ মানের একটা খাবার খেয়ে সাধারণ মানের পোশাক। সাধারণ মানটা বুঝতে পারলে? ফুটপাতে গিয়ে কিনবো, স্টাইল বাজারে গিয়ে কিনবো না, বড় দোকানে গিয়ে কিনবো না, এখানে দামাদামি করতে পারবো, ওখানে গিয়ে পারবো না। বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস, নিজের মতো করে বুঝে না। পরে আরেকজনকে নেব। আমরা দেখতে পাই গরিবদের পরিবারে যখন কোনো ঝগড়া হয়, অশান্তি হয়, তখন তারা মনের জ্বালা দূর করতে গিয়ে, কষ্ট হয়েছে মনের জ্বালা দূর করতে গিয়ে তারা বাইরে গিয়ে দেখা গেল কোথাও আড্ডায় গিয়ে একটু নেশা করে নিল। মনে রাখবে, মনের জ্বালা দূর করতে কিন্তু এটা শখে নয় যে একবারে বাড়িতে বসে আছে আর করে নিল। দেখো, অশান্তি যখন কষ্ট হয়, নেশা করতে টাকা লাগে, মানে এই নয় যে একবারে 1000 টাকা লেগে গেল, হ্যাঁ এমন নয়। নেশা করতে 10 টাকাও নেশা করা যায় না? হ্যাঁ, অশান্তিতে মানুষ সবকিছুই করতে পারে। দেখবে মানুষ যখন জেদ করবে না, অনেক কিছুই করতে পারে। বুঝতে পেরেছ? পরে ওর বন্ধু দিয়ে দেবে, এই তুই আজকে আমাকে ধার দে তো, অনেক পথ আছে, কোথায় ভাবছো? হ্যাঁ, পরে দেখো, মানুষ মনের কষ্ট দূর করতে গিয়ে, এটা হচ্ছে একটা, তুমি যে প্রশ্নটি করলে এটা হচ্ছে একটা আবেগ মনের প্রশ্ন। মেয়েদের রেজিস্ট্রেশন ফর্ম চলেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যদি এতে করে করতে পারো, ল্যাবে করতে পারো তাহলে ভালো, কম্পিউটারে করলেও চলবে। 2.5 বাই 3.5 এই এটার ফটোটা, ছবিটা করে রাখবে। দাদা ভিতরে চলে আসেন, ভেজে যাবেন। ভিতরে যেমন ছেলে মেয়েরা টিউশন করতে আসছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, পড়া হয়ে গেছে। সেটাই তো, আমিও গ্রামের বাড়ি থেকে এলাম আজকে ক্লাস করতে। হ্যাঁ রাস্তার পাশে একটা এত দোকানে বসে আছে। হ্যাঁ, আমাদের অ্যাম্বিশন একাডেমির প্রধান শিক্ষক আতাউর স্যার। আর কেউ কিছু? শেষের লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, গরিব শ্রেণীর মানুষেরা যাতে, এই শুনে নাও, গরিব শ্রেণীর মানুষেরা যাতে ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে, কাজ পেয়ে কিন্তু ভালোভাবে তারা বাঁচতে পারে, এই দাবিটি পূরণ করা হোক। এই দাবিটি কার কাছে রেখেছেন কবি? প্রশাসন যারা বিডিও থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে যারা মন্ত্রীদের, তাই না, এবং আমাদের সকলের কাছে যারা গরিব, তাদের দিকে আমাদের সহযোগিতার হাতটা কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে, নাহলে তারা তো মরে যাবে, শেষ হয়ে যাবে। আর কেউ? হয়ে গেছে? বাহ, খুব ভালো।
এই কবিতা, হ্যাঁ হ্যাঁ, তার আগের লাইনটি পড়লেই তো উত্তরটা দেওয়া আছে। ওই লাইন অংশটা তুলে আগের লাইনটি পড়ো। ওটা কি করে এক্সট্রা হয়? ওর লাইনের সঙ্গে তো জুড়ে আছে লাইনটি। দেখে নাও, এই শুনে নাও। শুনে নাও, তার আগের লাইনে সিচুয়েশনটা, পরিস্থিতিটা বলা হয়েছিল না, ছবিটা। গরিব শ্রেণীর মানুষ কোথায় গেছে? ইচ্ছে হয়েছে, শখ হলো, কি কিনবে? দোকানে গেল, গোলাপের চারা বিক্রি করছে এবং দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে, এবং দাঁড়িয়ে ভাবছে যে গোলাপের চারা নেব, বাড়িতে কোথায় পুঁতবো ভাবছে। আচ্ছা, ওখানে লাগিয়ে দিলাম, ফুল কি হবে না হবে না, দাদা রেখে দেন, পরে পরে, সেটা পরের কথা, টান দি। যাই হোক, আমাদের মনে কষ্ট হলে আমরা কখনো গাঁজার নেশা পর্যন্ত করব। গরিবদের পরিবার আমরা বেশিরভাগ দেখতে পাই, যারা গরিব, বড় লোকরা কি নেশা করে না, তারা ঘরে বসে করে, কিন্তু গরিবদের দেখতে পাই আমরা যে রাস্তায় নেশা করে পড়ে আছে, বাড়িতে অশান্তি করছে, করে না গরিবের? বুঝতে পেরেছ? ঠিক। আর কেউ কোনো প্রশ্ন করবে? আচ্ছা, একটি কবিতা আমাদের শেষ হলো, নুন কবিতা। তোমরা প্রত্যেকে বাড়িতে কবিতাটিকে ভালো করে পড়ে আসবে। পরের দিন এই কবিতা থেকে আমি মনে রাখবে, এই কবিতা নিয়ে একটা বিখ্যাত গান আছে, কবিতাটাই পুরো গান আছে, সেই গানটি আমি আজকে সাউন্ডে ভালো লাগবে না।